এর আগের ভিডিওতে তোমাদের 4 দাগ থেকে 7 দাগ অবধি অঙ্কগুলোকে সলিউশন করা হয়েছিল। এই ভিডিওতে 7 দাগের পরবর্তী অঙ্কগুলোকে সলিউশন করা হবে। তোমরা প্রথম ভিডিওতে পার্ট 1-এ দেখেছিলে ভেদ চ্যাপ্টারের কনসেপ্ট, তার সাথে 1 দাগ, 2 দাগ এবং 3 দাগের অঙ্কের সমাধান। পার্ট 2-তে তোমাদের জন্য আনা হয়েছিল 4 দাগ থেকে 7 দাগের অঙ্কের সমাধান। এই ভিডিওতে 7 দাগের পরবর্তী অঙ্কগুলোকে সলিউশন করা হবে। তোমরা আগের ভিডিওগুলো দেখতে আই বাটনে ক্লিক করে আগের ভিডিওগুলোকে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশানে পার্ট 1 পার্ট 2 এর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে তবে পার্ট 3-তে আসবে, তবেই তোমরা পার্ট 3 ক্লাসটা করবে। কারণ প্রথম দুটো ক্লাস না দেখলে পার্ট 3 তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে 8 নম্বর অঙ্কে আসা যাক। আজকে 8 নম্বর অঙ্কটা দেখো, ফ্ল্যাশ করছে। 8 নম্বর অঙ্কে কী বলা রয়েছে? 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন? 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করতে বলেছে 10 জন কৃষক, তাহলে 12 বিঘা জমি কত দিনে চাষ করবে? দেখো অঙ্কটা আমি কিভাবে করেছি। ধরি জনসংখ্যাকে আমরা জনসংখ্যা যেটা আছে বা লোক সংখ্যা, সেটাকে আমরা ধরে নিয়েছি। ভ্যারিয়েবল বা চলরাশি দিয়ে ধরতে হয় বলেছিলাম ফার্স্ট পার্টে। তারপরে দিন সংখ্যাকে আমরা বি ধরে নিয়েছি। জমির পরিমাণটা আমরা ধরে নিয়েছি সি। এবারে কি আমরা জানি, জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। ধরো একটা কাজ করা হচ্ছে তোমাদের গ্রামে, একটা রাস্তার কাজ একটা রাস্তা বানানো হচ্ছে বা সড়ক বানানো হচ্ছে। সেখানে যদি 15 জন কাজ করে, সে কাজটা করতে তাদের বেশি সময় লাগবে, আর না 10 জন যদি কাজ করে সেক্ষেত্রে তাদের বেশি সময় লাগবে? নিশ্চয়ই যারা 10 জন কাজ করছে তাদের ক্ষেত্রে সময়টা বেশি লাগবে, তাই না? সেরকম জনসংখ্যা কমে যাচ্ছে, তাহলে দিন সংখ্যা বাড়বে, আর জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। তাহলে কি এ ও বি পরস্পর, একটা বাড়ছে একটা কমছে, তাহলে এরূপ সম্পর্কে যদি থাকে তাহলে আমরা সেটাকে কি বলি? সম্পর্কটা ব্যস্ত ভেদে রয়েছে। তাই এ ও বি ব্যস্ত ভেদে রয়েছে, বি ভ্যারিজাস। এবার আমরা সাইন দিয়ে লিখলাম বি ভ্যারিজাস 1/a। ঠিক আছে, যখন জমির পরিমাণটা স্থির থাকবে, যখন সি স্থির, সি কনস্ট্যান্ট, সি ধ্রুবক হিসাবে কাজ করবে, তখন এ বির রিলেশনের মধ্যে এ ভ্যারিজাস 1/b বা বি ভ্যারিজাস 1/a। আবার একইভাবে আমরা করতে পারি, জনসংখ্যা স্থির থাকছে, তখন দিন সংখ্যা জমির পরিমাণের সাথে সরল ভেদে রয়েছে। কি একটা জমির পরিমাণ বাড়ছে, তাহলে দিন সংখ্যাটাও বাড়বে, তাই না? বা জমির পরিমাণ কমলে দিন সংখ্যা কমবে, তাই তারা সরল ভেদে রয়েছে। বি ভ্যারিজাস সি, বিকে আমরা দিন সংখ্যা দ্বারা ডিনোট করেছি, আর সিকে আমরা জমির পরিমাণ দ্বারা ডিনোট করেছি। এবার যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? যৌগিক ভেদের উপপাদ্য কী জিনিস আমি আরেকবার বলে দিচ্ছি। যখন দুই বা তার বেশি চলরাশি গুণফল আকারে অন্য একটা চলরাশির সাথে সরল সম্পর্কে থাকে, তাকে আমরা বলবো সেটা যৌগিক ভেদ বা যৌগিক ভেদে রয়েছে। দেখো বি ভ্যারিজাস, আমরা প্রথম রিলেশন থেকে কী পেয়েছিলাম? বি ভ্যারিজাস 1/a, এবং সেকেন্ড রিলেশন থেকে আমরা কী পেয়েছি? বি ভ্যারিজাস সি। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি বি ভ্যারিজাস C/a। এখান থেকে ভ্যারিজাস চিহ্ন তুলবো, আগের পার্টি বলেছিলাম ভ্যারিজাস চিহ্ন তুলতে গেলে একটা কনস্ট্যান্ট টার্ম লাগে, তার সাথে একটা ইকুয়াল টু সাইন দিতে হয়। এটাই করেছি, এবং এই সমীকরণটার আমরা নাম দিয়েছি 1 নম্বর সমীকরণ। এবার প্রশ্নে কি বলা রয়েছে? 15 জন কৃষকের 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। 15 জন কৃষক 18 বিঘা জমি 5 দিনে চাষ করে। এই মানগুলো আমরা বসালাম, বসিয়ে কে এর ভ্যালুটা বার করলাম। কে এর ভ্যালু কত বেরোলো? এই মানগুলো আমরা বসিয়েছি, মানগুলো বসিয়ে কে এর ভ্যালুটা আমরা বার করেছি। কে এর ভ্যালু কত বেরিয়েছে? 25/6। আবার আমরা কি করব? এবারে বলেছে 12 বিঘা জমি 10 জনের চাষ করতে কত দিন সময় লাগবে? 12 বিঘা জমি 10 জনের চাষ করতে কতদিন সময় লাগবে? কীভাবে করেছি? আবার আমরা 1 নম্বর সমীকরণে এই সি, বি এর মানটা এবং কে এর যে মানটা বেরিয়েছে 25/6, সেই মানগুলোকে আমরা পুট করেছি। দেখো সেই মানগুলোকে আমরা পুট করেছি, পুট করার পরে কাটাকাটি করেছি। 5 5 25, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 2 কেটেছি, তাহলে 5। তাহলে উত্তর কী লিখবে? 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবেন। 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন? 5 দিনে চাষ করতে পারবেন। কীভাবে অঙ্কগুলো করলাম? প্রথমে যেভাবে বলেছে সে সম্পর্কে সাজিয়ে নিলাম। তারপরে কি যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা জানি কি, দুটো চলরাশি গুণফল আকারে থাকলে তার অন্য একটা চলরাশির সাথে সরল সম্পর্কে থাকে।
একে বলি আমরা যৌগিক ভেদ উপপাদ্য। যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা সাজালাম, সাজানোর পর ভ্যারিজাস চিহ্ন যখন আমরা তুলব নেক্সট স্টেপে, ভ্যারিজাস চিহ্ন তোলার জন্য আমাদের কী করতে হয়, ভ্যারিজাস চিহ্ন তোলার জন্য একটা কনস্ট্যান্ট টার্ম দিতে হয় আর ইকুয়াল টু সাইন আছে। তারপরে যেভাবে ভ্যালুগুলো বলেছে প্রথম কেসে সেই ভ্যালুটা বসালাম, সেখান থেকে কে এর একটা মান পেলাম, কে এর মানটা পাওয়ার পর সেকেন্ড কেসে কিছু একটা মান বলে দেওয়া আছে এবং কিছু একটা ডাটা মিসিং আছে, সেই মিসিং ডাটাটাই আমরা বার করব এবং কে এর ভ্যালুটা পুট করার পর সেই ভ্যালুটা এলো 5। তারপর আমরা উত্তর লিখবো 10 জন কৃষকের 12 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় লাগবে। 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্নে কি বলা রয়েছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে রয়েছে। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের সঙ্গে গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে রয়েছে। গোলকের আয়তনটা গোলকের ব্যাসার্ধের ত্রিঘাত মানে পাওয়ার 3, ব্যাসার্ধের পাওয়ার 3 সাথে সরল ভেদে রয়েছে। তারপরে তিনটে ব্যাস বিশিষ্ট তিনটে ব্যাসের মান দিয়ে দিয়েছে। নিরেট গোলককে গলিয়ে একটা নিরেট গোলক বানানো হলো, একটা নিরেট গোলক বানানো হলো, মানে তিনটে ছোট ছোট গোলক আছে নিরেট গোলক, সেগুলোকে গলিয়ে ধরো তিনটে ছোট ছোট নিরেট গোলক আছে, এদের গলিয়ে একটা নিরেট গোলক বানানো হলো, মানে এই তিনটের থেকে প্রোডাকশন হলো এটা, ঠিক আছে, বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত, এগুলোর ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, বলেছে নতুনটার ব্যাস কত হবে, মানে 2r কত। ঠিক আছে, দেখো অঙ্কটা কীভাবে করেছি। ধরি গোলকের ব্যাসার্ধ আর, গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল অনুপাতে রয়েছে বা সরল ভেদে রয়েছে, তাই সরল ভেদে করলাম। ব্যাসার্ধের ত্রিঘাত মানে পাওয়ার 3, তাহলে এখান থেকে যখন আমরা ভ্যারিজাস চিহ্নটা তুলবো সেক্ষেত্রে আমরা কি বসাবো, এখানে ইকুয়াল টু সাইন দেবো আর একটা কনস্ট্যান্টটাকে আমরা কি বলতে পারি, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তারপরের লাইনে আমরা কি করেছি, প্রথম গোলকের ব্যাসটা বলে দিয়েছে, 3/2 মিটার। ঠিক আছে, এখান থেকে আমরা ব্যাসার্ধ বার করবো। ব্যাস থেকে যখন আমরা ব্যাসার্ধ বার করি কী করতে হয়, যে ব্যাসটা থাকে তাকে ডিভাইডেড বাই 2 করতে হয়। ব্যাসটাকে ডিভাইডেড বাই 2 করেছি, 2 করার পর আমাদের ব্যাসার্ধ কত এসছে, 3/4 মিটার। এবারে আমরা জানি একটা গোলকের আয়তন মানে কি, বাহুর কিউব, যে বাহুটা পাবো বাহুর কিউব না, মানে বলতে পারো ব্যাসার্ধ তার কিউব, হোল কিউব, যে ব্যাসার্ধটা আমরা পেয়েছি তার হোল কিউব। এখানে এবার তোমরা বলতে পারো কেটা আমরা কেন লিখলাম, এখানে রিলেশনটা এসছে না, দেখো আয়তন যখন আমরা বার করব তার সাথে আর এর কিউব তো হবে, মানে ব্যাসার্ধের কিউব তো হবে, তার সাথে একটা কে কনস্ট্যান্ট টার্ম থেকেই যাবে, সেভাবে এখানে কেটা থেকেছে। এবং 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 4-এর হোল কিউব 64, এভাবে লিখলাম। তাহলে 27K/64 মিটার কিউব প্রথম গোলকটার ক্ষেত্রে। একইভাবে আমরা দ্বিতীয় গোলকটার ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বার করলাম 2 দিয়ে ভাগ করে, তারপর আয়তন বার করেছি, আয়তন বার করলাম K1³ করে, কারণ কি এখানে ব্যাসার্ধটা 1 আছে। তারপরে তৃতীয় গোলকটাও সেমভাবে আমরা প্রথমে ব্যাসটা বার দেওয়া আছে, ব্যাস থেকে ব্যাসার্ধ করলাম, ব্যাস থেকে ব্যাসার্ধ করেছি। কীভাবে ব্যাসার্ধ করতে হচ্ছে, যে ব্যাসটা দেওয়া রয়েছে তাকে 2 দিয়ে ডিভাইড করে ব্যাসার্ধ করলাম, ব্যাসার্ধ করার পর আয়তন বার করলাম। আয়তন কী করে করব, K×R³, কারণ আমরা এই রিলেশনে পেয়েছি V = মানে আয়তন = K×R³। এখান থেকে আমরা K×R³ করলাম, 5-এর কিউব হয়, হোল কিউব হয় 125, 4-এর হোল কিউব হয় 64। সেভাবে আমরা তিনটে ছোটো ছোটো গোলকের আয়তনগুলো বার করে নিয়েছি। পরবর্তীতে আমরা কি করেছি, তিনটে ছোটো ছোটো গোলকের মোট আয়তনকে আমরা বার করেছি, টোটাল আয়তন কত হচ্ছে, তিনটে গোলকের আয়তনগুলোকে যোগ করেছি, যোগ করার পরে আমাদের মোট এসেছে 216K/64। এবার আমরা ছোটো ছোটো গোলককে দিয়ে দেখো, এবার আমরা কি করেছি, ধরো এটা ছিল প্রথম গোলক, এটা দ্বিতীয় গোলক, এটা তৃতীয় গোলক, এদেরকে গলানো হয়েছে, মেল্টিং করা হয়েছে, এদিকে পুরো গলানো হয়েছে। গলানোর পরে একটা মানে নতুন গোলক তৈরি করলাম, সেটার ব্যাসার্ধ আমাকে নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ নির্ণয় করার আগে বা ব্যাস নির্ণয় করতে হবে, আমি ধরে নিচ্ছি এটার ব্যাসার্ধ আর, এইটা থেকে এই তিনটে থেকে যেটা প্রোডাকশন হলো বা তৈরি হলো সেটার ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি আর, এবং আয়তন তাহলে কত হবে, আয়তন হবে K×R³, কারণ প্রথম রিলেশন থেকে আমরা পেয়েছিলাম আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে রয়েছে, তাই K×R³ আয়তনটা K×R³ লিখেছি। একইভাবে দেখো বলে দিচ্ছি, নতুন গোলকের ব্যাসার্ধ ধরেছি আর, আয়তনটা তাহলে K×R³, কারণ কি আমরা শুনে দেখেছি প্রশ্নানুসারে বলে দেওয়া আছে আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল অনুপাতে রয়েছে। তারপর আমরা জানি প্রশ্নে আরেকটা জিনিস বলে দেওয়া আছে, গলানোর আগে যে ছোট ছোট গোলকগুলোর মোট আয়তন এবং গলানোর পরে যে নতুন গোলকটা তৈরি করা হচ্ছে তাদের যে আয়তনটা পরস্পর সমান,
তাদের মানে আমি এই তিনটে ছোট ছোট গোলকের যে আয়তন, এই বড় গোলকটার আয়তন, দুটোর আয়তন কিন্তু সমান। তাই আমরা মোট আয়তন যেটা বার করেছিলাম 216 K/64, এটা সমান সমান যে বড় গোলকটার আয়তন বার করলাম K/কিউব, দুটো সমান। এখান থেকে আমরা আর এর ভ্যালু পেলাম 6/4। 6/4কে কাটাকাটি করলে আসে 3/2। তাহলে নতুন গোলকটার ব্যাসার্ধ মানে আর হলো 3/2 এবং ব্যাস হবে কত? 3/2 ইন্টু 2। ব্যাস কত হবে? ব্যাস হবে 3/2 ইন্টু 2, মানে ব্যাসের ফর্মুলা কি? আর যত হচ্ছে তার সাথে 2 গুণ করতে হয়। এটা হলো ব্যাস ইকুয়াল টু 2r, আর ব্যাসার্ধ ইকুয়াল টু r। সেভাবে এখান থেকে ব্যাস এবং ব্যাসার্ধ বার করা হয়েছে। এই অঙ্কটার কনসেপ্টটা আমি আরেকবার বলে দিচ্ছি। ধরো তিনটে ছোটো ছোটো গোলক আছে। কি আছে? তিনটে ছোটো ছোটো গোলক আছে। তাদের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে বা ব্যাস দিয়ে দিয়েছে, যাই দিয়েছে। ব্যাস দিলে ব্যাসার্ধ বার করে নেওয়া যায়। কীভাবে বার করতে হয়? ডিভাইডেড বাই 2 করতে হয়। তাদের আয়তন, প্রত্যেকটার আয়তন আমি বার করে নিলাম। প্রত্যেকটার আয়তন বার করার পর তাদের মোট আয়তন যেটা হচ্ছে সেটা যোগ করলাম। টোটাল আয়তন কত হচ্ছে, ঠিক আছে? যোগ করার পর যে নতুন গোলকটা বেরোচ্ছে, নতুন গোলকটার ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি সাপোজ আর, ব্যাসার্ধটা আর। এবারে নতুন গোলকটার আয়তন কত হবে? প্রশ্ন অনুসারে প্রথমেই বলেছিল কোনো গোলকের মানে আয়তনটা তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে রয়েছে, তাই আমরা করেছিলাম K/কিউব। এখান থেকে তারপরে বলেছে মোট আয়তনটা নতুন গোলকের আয়তনের সাথে সমান। এখান থেকে আর এর ভ্যালুটা পেয়ে গেছি। আশা করি তোমরা এই দুটো অঙ্ক বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা কমেন্টে জানিও। আগামীতে তোমাদের কীভাবে কী করলে কম সময়ের মধ্যে ম্যাথে 90% পাওয়া যায় সে রিলেটেড ভিডিও আসবে। যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো। আর টেস্ট পরীক্ষার পর টেস্ট পেপারে ফুল সলিউশন ABTA প্লাস বেঙ্গল বোর্ড থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয়, ফুল সলিউশন আমরা কভার করার চেষ্টা করবো। তাই চ্যানেলটার পাশে তোমরা অবশ্যই থেকো, ঠিক আছে? পরবর্তী অঙ্কে আসা যাক। পরবর্তী অঙ্কে কী বলা রয়েছে? 10 নম্বর অঙ্ক। y দুটি চলের সমষ্টির সমান। y দুটি চল আছে, তাদের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে রয়েছে। x একটা চল, তার সঙ্গে y এর একটা ভ্যারিয়েন্ট, মানে সমষ্টির একটা ভ্যারিয়েন্ট সরল ভেদে রয়েছে, আর আরেকটা ভ্যারিয়েন্ট বলেছে ব্যস্ত ভেদে রয়েছে, ঠিক আছে? তারপরে x আর y এর মান দেওয়া আছে। সেক্ষেত্রে বলেছে x এবং y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। ঠিক আছে, অঙ্কটা করছি। দেখো, ধরি প্রথম লাইনে বলেছিল প্রশ্ন অনুসারে পড়ে পড়ে যায় এবং কী করেছি দেখো। y দুটি চলের সমষ্টির সমান। y দুটি চলের সমষ্টির সমান। দুটি চল হলো a আর b, ঠিক আছে? এটাই করেছি, y দুটি চলের সমষ্টির সমান। তারপরে বলেছে একটি চল x এর সঙ্গে সরল ভেদে, আরেকটি চল x এর সঙ্গে ব্যস্ত ভেদে। বুঝতে পারলে? তারপর এখান থেকে ভ্যারিয়েশন চিহ্ন ওঠানোর জন্য K1 দিলাম, K1x আর ইকুয়াল টু, আর এখানে ইকুয়াল টু দিলাম K2, যেখানে K1 আর K2 অশূন্য ভেদ ধ্রুবক। আশা করি এতদূর বুঝতে পেরেছো। প্রশ্নে এটা করতে বলা হয়েছে, করলাম। করার পর y ইজ ইকালস টু, দেখো আমরা পেয়েছিলাম a প্লাস b, আর এখানে আমরা এর ভ্যালু পেয়েছি কত? এর ভ্যালু পেয়েছি K1x, b এর ভ্যালু পেয়েছি K2/x। এই ভ্যালু দুটো আমরা y ইজ ইকালস টু a প্লাস বির জায়গায় বসালাম। বসিয়ে আমরা একটা সমীকরণ প্রতিষ্ঠা করলাম। এবারে 1 নম্বর সমীকরণে প্রশ্নানুসারে বলেছে x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু -1 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ, এই সমীকরণটায় আমরা y এর মান এবং x এর মান বসালাম। বসানোর পরে একটা সমীকরণ এলো, সমীকরণটাকে 2 নম্বর নাম দিলাম। সমীকরণটা কী এলো? K1 প্লাস K2 ইজ ইকালস টু -1, ঠিক আছে? এইভাবে দ্বিতীয় কেস আরেকটা দিয়েছে x আর y এর মান। সেভাবে x আর y এর মানটা ওই সমীকরণ আবার বসালাম, আর একটা সমীকরণ পেলাম। সমীকরণ পাওয়ার পর সেই সমীকরণটাকে আমরা 3 নাম্বার নাম দিলাম। এবার 2 আর 3কে হয় অপনয়ন নাহলে বজ্রগুণন, যেভাবে হোক সলিউশন করে সমাধান করেছি। আমি অপনয়ন করেছি। অপনয়ন করে K1 এর মান এলো 2। অপনয়ন করার পরে K1 এর মান এসছে 2। এবার K1 এর মানটা আমরা যেহেতু জেনে গেছি, তাহলে K1 প্লাস K2 ইজ ইকালস টু -1। এই সমীকরণে K1 এর মানটা যদি বসিয়ে দিই তাহলে K2 এর মানটা পেয়ে যাব। সেটাই পরবর্তীতে করা হয়েছে। দেখো, সেটাই আমরা পরবর্তীতে করেছি। আমরা জানি K1 প্লাস K2 ইজ ইকালস টু -1। এখান থেকে K1 এর মান 2, K2 এর মানটা কত? -1 -2। 2কে ডান সাইডে আনলে যদি প্লাস থাকে তাহলে ডান সাইডে আনবো, তখন মাইনাস করতে হয়। সেটাই সাইন চেঞ্জ করেছি। তাহলে K2 এর ভ্যালু কত হলো? -3, ঠিক আছে? এবারে 1 নম্বর সমীকরণটা আমাদের কী ছিল? 1 নম্বর সমীকরণে আমাদের ছিল y ইজ ইকালস টু K1x প্লাস K2 ডিভাইডেড বাই x। আমাদের কাছে K1 এর ভ্যালু চলে এসেছে, K2 এর ভ্যালু চলে এসেছে। তাহলে y আর x এর মধ্যে রিলেশন কি?
K1 আর K2 যে ভ্যালুগুলো সেগুলো পুট করে দিলাম। K2 ভ্যালু কত ছিল? K2 ভ্যালু ছিল -3, এখানে দেখতে পারো K2 ভ্যালু এসছে -3, সেটা বসালাম। আর K1 এর ভ্যালু এসছে 2, সেটা বসালাম। বসানোর পরে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে 2x - 3/x। এটাই চেয়েছিল যে x এবং y কি সম্পর্কে রয়েছে সেটা নির্ণয় করো। দেখো এই অঙ্কটা কীভাবে করেছি, বলে দিয়েছে প্রশ্নতে যে y একটা সমষ্টির সমান, দুটো চলরাশির সমষ্টির সমান। ধরে নিয়েছি আমি দুটো চলরাশি a এবং b, এবং একটা চলরাশি বলেছে x চলরাশির সঙ্গে সরল ভেদে রয়েছে, আর আরেকটা চলরাশি প্রশ্ন অনুসারে বলেছে ব্যস্ত ভেদে রয়েছে। এখান থেকে আমরা ভ্যারিজাস চিহ্ন করলাম। ভ্যারিজাস চিহ্ন যখন তুলবো দুটো কেস থেকে, তখন আমরা কি করতে পারি, ইকুয়াল সাইন আসবে, একটা ইকুয়াল সাইন এলো, ইকুয়াল সাইনের সাথে কি আসবে, একটা কনস্ট্যান্ট টার্ম এলো। এবার এ আর বি এর যে ভ্যালুটা পেলাম সেটা আমরা সমীকরণটাতে পুট করলাম। পুট করার পর সেটাকে আমরা সমীকরণটাকে নাম দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে। দ্বিতীয় কেসে আমরা কি করব, আমাদের এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বলে দিয়েছে, দুইবার আমাদের এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বলে দিয়েছে, দুইবার আমাদের এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বলে দিয়েছে। প্রথম কেসে আমরা এক্স ওয়াইয়ের ভ্যালু বসাবো, একটা সমীকরণ পাবো, 1 নম্বর সমীকরণ বসিয়ে সেটা 2 নম্বর সমীকরণ হবে। আবার 1 নম্বর সমীকরণে এক্স ওয়াইয়ের ভ্যালু, নতুন ভ্যালু দুটো বসিয়ে একটা সমীকরণ পাবো, সেটা হবে 3 নম্বর সমীকরণ। এবার 2, 3কে সমাধান করে K1 এবং K2-র ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা আমরা 1 নম্বর সমীকরণে পুট করে দেবো, তাহলে আমরা ওয়াই এবং এক্সের মধ্যে যে সম্পর্ক সেটা পেয়ে যাব। 11 নম্বর অঙ্কে বলা হয়েছে এ ভ্যারিজাস বি, বি ভ্যারিজাস সি হলে দেখাও যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ভ্যারিজাস এ বি সি ফার্স্ট ব্র্যাকেট এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখো এই টাইপের অঙ্ক 6 দাগের অঙ্কগুলোকে যেভাবে করেছিলে একদম সেভাবেই করতে হবে। 6 দাগ এবং 7 দাগের অঙ্কগুলো তুমি যেভাবেই করেছিলে সেই স্টেপ ফলো করে করতে হবে। ঠিক আছে, করা যাক অঙ্কটা। এ ভ্যারিজাস, দেখো প্রথমে বলেছে এ ভ্যারিজাস বি, এটাকে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম নিলাম এবং একটা ইকুয়াল সাইন নিলাম, তাহলে ভ্যারিজাস চিহ্ন ওঠালাম, ওঠানোর জন্য একটা কনস্ট্যান্ট টার্ম, একটা ইকুয়াল সাইন। ঠিক আছে, দ্বিতীয় কেসটাও আমি সেভাবেই করেছি। এবার আমরা এ ইজ ইকালস টু K1 বি, আমরা জানি এ ইজ ইকালস টু K1 বি লিখলাম। এবার আমরা বি এরও তো একটা মান জানি, বি এর মানটা কত আছে এখানে, বি এর মানটা হচ্ছে K2C, তাই না। এবারে বি এর ভ্যালুটা আমরা এখানে পুট করলাম, K1 বি তো ছিল আমাদের, K1 বি লিখেছি, এ ইজ ইকালস টু। এবারে নেক্সট লাইনে কী করবো, K1 বি তো থাকছে, K1 থাকলো, বি এরও তো আমরা মান জানি, সেই মানটাই আমরা এখানে বসালাম। মানটা কত ছিল, K2C, তাহলে এর ভ্যালুটা কত এলো, টোটাল মোট কত এলো ভ্যালুটা, K1 K2C। এখানে বি এর মানটা আমরা বসিয়েছি, সাইডে লিখতে হবে এইভাবে, তাহলে পরীক্ষক খুশি হবেন। এবারে প্রমাণটার দিকে তাকাতে হবে। পরীক্ষায় প্রমাণ কি করতে দিয়েছে, প্রমাণ করতে দিয়েছে এ কিউ প্লাস বি কিউ, এই না এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ভ্যারিজাস এ বি সি ফার্স্ট ব্র্যাকেট এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমি তোমাদের বলেছিলাম যেটা প্রমাণ করতে সবসময় দেবে প্রথমটা ডিভাইডেড বাই দ্বিতীয়টা করে নেবে, তাহলে করতে সুবিধা হবে। এইভাবে আমরা করলাম। এবার কিছুই না, জাস্ট এর মানগুলো পুট করেছি এবং বি এর ভ্যালুটা পুট করেছি। প্রতিটা ক্ষেত্রে দেখো এর ভ্যালুটা পুট করেছি এবং বি এর ভ্যালুগুলো পুট করেছি। পুট করার পর জাস্ট কিছু জিনিস কমন আসবে, সেটা কমন নিয়ে বাইরে বার করতে হবে। নিচে লাইনে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করেছি দেখো এ কিউ প্লাস এ বি কিউ আছে, তো এ কিউর জায়গায় বসিয়েছি K1 K2C, তাদের হোল কিউব করেছি, আর বি এর ভ্যালুটা কি ছিল K2C, তাদের হোল কিউব করেছি। এবার মানগুলো বসিয়ে লাস্টে এটা টোটালটা একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসছে। কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এটা পুরোটা একটা ধ্রুবক চলে আসছে। দেখো এই যে জিনিসটা এলো এটা পুরো ধ্রুবক, তাহলে আমরা এই বড় ধ্রুবকের বদলে একটা ছোট্ট ধ্রুবক নিতেই পারি, নিতে পারি তো, তাই আমরা এখানে ধরলাম ছোট্ট ধ্রুবকটা হলো এম। এবার আমরা কি জানি, একটা চলরাশি ডিভাইডেড বাই একটা চলরাশি ইকুয়াল টু যদি এম হয় বা একটা কনস্ট্যান্ট টার্ম হয়, তাহলে নিচের চলরাশিটাকে আমরা পরবর্তী চলরাশি মানে পরবর্তী ধ্রুবকটার সাথে গুণ করতে পারি, গুণ আকারে নিয়ে যেতে পারি। এইভাবে গুণ আকারে নিয়ে গিয়েছি, এবং যখন আমরা ইকুয়াল টু আর কনস্ট্যান্ট টার্মটা সরাবো, ইকুয়াল টু আর কনস্ট্যান্ট টার্ম সরাবো, তখন ভ্যারিজাস চিহ্ন চলে আসবে। আর আমাদের এটাই তো প্রমাণ করতে দিয়েছিল না, এটাই প্রমাণ করতে দিয়েছিল যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ ভ্যারিজাস এ বি সি হোল ফার্স্ট ব্র্যাকেট দেবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো আমি আরেকবার তোমাদের ক্যালকুলেশনটার কাজটা সামনে রাখছি, দেখে নাও ক্যালকুলেশনটা কীভাবে করা হয়েছে। 8 থেকে 11 দাগের মধ্যে যতগুলো চারখানা অঙ্ক ছিল তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আগামীতে 11 দাগের পরবর্তী 12 থেকে অঙ্কগুলোকে পরবর্তী পার্টে নিয়ে আসা হবে। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো চ্যাপ্টার রিলেটেড প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই চ্যানেলেই কথা দেওয়া হচ্ছে তোমাদের
আগামী টেস্ট পরীক্ষার পর যে টেস্ট পেপারগুলো বেরোয় সেই টেস্ট পেপারকে ফুল সলিউশন প্রোভাইড করা হবে। তাই চ্যানেলটার সাথে যুক্ত থেকো এবং তোমরা কি কোন বিষয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী পার্টে, ভেদের কোনো একটা পার্টে। ততক্ষণে বাই বাই, স্টে কানেক্টেড উইথ ফ্রেন্ডলি ম্যাথমেটিক্স।